সাথে আমার কিছু কথা আছে। সারা নমনীয় কণ্ঠে বলল, জি বলুন। এবারের দায়িত্ব আজ থেকে তোমার। আগামীকাল সকাল থেকেই এই সংসার তুমি সামলাবে। আমি আর কত বয়স তো হয়েছে। সারা রোশনের মায়ের কথায় বেশ চিন্তিত হয়ে উত্তর দিল, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না আম্মা। আপনি দেখিয়ে দিলে কাজ করতে পারবো। সবই শিখে যাবা আস্তে আস্তে। কাল সকালে উঠে রান্নাটা তুমিই করবা। সারা রান্নার কথা শুনে ভীষণ চিন্তায় পড়ল। সে তো রান্না জানে না, এখন কি হবে? এখন আর কিছু না বলে চুপ রইল। রাত 11টায় রোশন বাড়িতে ফিরল। বাইকের হর্ন বাজাতে জিনাত গিয়ে গেটের দরজা খুলে দিল। বাইকের হর্নের শব্দ শুনে সারাও বাহিরে এসে উকি দিল। উকি দিতে দেখলো গেটে জিনাত দাঁড়ানো। রোশনের হাতে ছিল একটা ফুলের তোড়া, সেখান থেকে একটা ফুল জিনাতের হাতে দিল। একটু আগেও সারা রোশনকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছিল না, কিন্তু জিনাতকেও রোশনের পাশে মেনে নিতে পারছে না। অকারণে সারা ভয়ানকভাবে রেগে গেল। রুমে এসে খাটের উপর মুখ কালো করে বসে রইল। সারাক্ষণ চঞ্চল থাকা মেয়েটার মুখের এমন অবস্থা কেন রোশন তা বুঝতে পারছে না। কিছু না বুঝে সারার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, ফুলের তোড়াটা নাও, আমার বন্ধু তোমার জন্য পাঠিয়েছে। সারা অগ্নি চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, আমার ফুল লাগবে না, ওগুলো আপনার মামাতো বোন জিনাতকে দিয়ে আসুন, সে খুব খুশি হবে। সারার মুখে জিনাতের নাম শুনে রোশন ঘাবড়ালো। তার মানে কি সারা কিছু সন্দেহ করছে জিনাতকে নিয়ে? রোশন ঘড়ি খুলে রেখে বলল, দিয়েছে তোমাকে, জিনাতকে দিব কেন? সারার সাথে সাথে উঠে দাঁড়ালো। রোশনের দিকে তাকিয়ে বিস্ফোরিত কণ্ঠে বলল, অন্য ইউজ করা জিনিস সারা ব্যবহার করে না, সেটা হোক ফুল কিংবা মানুষ। রোশন ভ্রু কুঁচকে সারার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ফুল আবার অন্য কেউ কীভাবে ব্যবহার করে? ফুল আপনার মামাতো বোনকে দিয়েছেন, সে ফুল আমি নেব ভাবলেন কি করে? ওই ফুল সারা মরে গেলেও হাতে নেবে না। যান আপনার মামাতো বোনকে দিয়ে আসুন। রোশন ঠান্ডা মেজাজে বলল। জিনাতকে একটু ফুল দেওয়াতে কি তুমি রেগে গিয়েছো? সারা মুখভঙ্গি অদ্ভুত আকার ধারণ করে বলল, না, নো, নেভার, ইম্পসিবল। ওয়াই? আমি কেন রাখতে যাব? সারার এমন ইংলিশ শুনে রোশন অদ্ভুত চোখে সারার দিকে তাকালো। হাসিও পেল তার। তাও হাসিটা আটকে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি তো আর আমাকে ভালোবাসো না, তাহলে রেগে যাচ্ছ কেন? সারা রোশনের দিকে এক আঙ্গুল উঁচিয়ে বলল, আমি ভালোবাসি না বলে অন্য কেউ ভালোবেসে যাবে, তাও হতে দেব না আমি। আমিও ভালোবাসবো না, অন্য কাউকেও কাছে ঘেঁষতে দেব না। সাফ সাফ কথা। রোশন ড্যাব ড্যাব চোখে সারার দিকে তাকিয়ে রইল। রোশন স্যার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলছে, কিন্তু চোখের নজর রয়েছে সারার দিকে। রাগে সারার হাতের আঙ্গুল কসলাচ্ছে। চোখে মুখে হিংসার জ্বলন্ত আগুন জলজল করছে। রোশন স্যার শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক কণ্ঠে বলল, ফুল তাহলে তুমি নেবেই না, তাই তো? সারা মনে মনে বলল, মানে কি? ফুল আমি না নিলে কি এই বুড়ো লোকের কিছু যায় আসে না? এই জন্যেই বন্ধুরা বলেছিল জীবনের রোমান্টিক কেউ না আসলে জীবনটা মদিনার মায়ের মতো ছেঁড়া কাঁথার মতো হয়ে যাবে। নিমপাতার মতো তেতো ভদ্রলোক আসলে প্রতিদিন অমাবস্যা হয়ে যাবে। আমি যে রাগ করেছি সে নিয়ে এই লোকের কোনো মাথা ব্যথা নেই। জানে যে ওনার বউ ওনারে মেনে নিচ্ছে না, জোর করে বিয়ে করেছে, তাহলে বউয়ের মন জয় করার জন্য হলেও তো এই লোক আমার রাগ ভাঙানোর জন্য এতক্ষণ সাদাসাদি করে এখানে সিলেটের বন্যা বইয়ে দিত। ও মা, সেসবের কোনো কিছুই না। আমি জীবনেও এই বুড়ো তেতো নিমপাতা আনরোম্যান্টিক ভদ্রলোককে কোনো দিনও মেনে নিব না। আমি রাগ করব যে কোনো উপায়ে, আমাকে সাদাসাদি করে যেন যে আমার রাগ ভাঙাতে পারবে পারবে না, আমি জীবনেও তাকে মেনে নিব না। মনে মনে খানিকক্ষণ বিড়বিড় করে বলল, তা আপনাকে আর কিভাবে বোঝাবো? আমি ফুল নিব না, এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। রোশন গায়ের শার্টটা খুলে কোট স্ট্যান্ডের উপর রেখে সারার সামনে এসে দাঁড়ালো। সারা থমথমে মুখের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু নষ্ট হবে ফুলগুলো, তাহলে জিনাতকে দিয়ে দিই, তাই না? সারা জিনাতকে দেওয়ার নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। গোল গোল চোখে রোশন স্যারের দিকে তাকিয়ে বিস্ফোরিত কণ্ঠে বলল, বললেই তো পারতেন ফুলগুলো আপনার মামাতো বোনের জন্য এনেছেন, যান দিয়ে আসুন। রোশনের হাসি পাচ্ছে, তাও খুব কষ্টে হাসি চেপে ধরে রেখেছে সে। সারার এই রাগ সে ভীষণভাবে এনজয় করছে। সারার বিস্ফোরিত চোখ মুখ গম্ভীর রেখে বলল, শুধু শুধু নষ্ট হবে ফুলগুলো। বলেই ওয়ার্ড্রপ থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। ট্রাউজার আর গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সারা ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। রোশন কিছুক্ষণ ট্রাউজারের দুই পকেটে হাত গুজে সারার দিকে তাকিয়ে রইল। চোখের চশমাটা খুলে গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুমি ঘুমাওনি, উঠে খাটে যাও। সারা দাঁত কামড়ে ফ্লোরে পড়ে আছে। সে রোশনের পাশেও শুতে রাজি না। রাগে সমস্ত শরীর ফেটে যাচ্ছে সারার। আজ কেন অকারণ তার রাগ হচ্ছে সে জানে না, এই রাগের কারণও জানে না। অকারণে তার রাগ হচ্ছে। রাগের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে।
রোশন জানে সারা ঘাটতারা মেয়ে, এভাবে বললে উঠানো যাবে না। সে দরজা ছিটকিনি লাগিয়ে দিল। ছিটকিনির শব্দ শুনে সারা কিছুটা চিন্তিত হলো। দরজা লাগিয়ে কি করবেন উনি? আমি ঘুমিয়ে পড়েছি ভেবে সুযোগ নিতে চাইছেন? এমন কিছু হলে ঘুম থেকে উঠে যাব। সে দাঁত কামড়ে ফ্লোরে পড়ে এসব উদ্ভট কথাবার্তা ভেবে চলেছে। এমন সময় আচমকা সারা শরীরে কারো হাতের স্পর্শ লাগলো। সারা বুঝতে পারলো এটা রোশন। রোশন তাকে কোলে তুলে খাটের উপর শুইয়ে দিয়ে বলল, যে মেয়ে সারা রাত ঘুমায় না সে মাত্র 5 মিনিটে ঘুমিয়ে গেল। ঘুমের এত উন্নতি ঘটেছে তাহলে? সারা রোশনের কথার কোনো উত্তর দিল না। চোখ বন্ধ করে পড়ে রইল খাটের সাথে। রোশন এক নজরে তাকিয়ে রইল সারার মুখের দিকে। গভীর কিছু ভাবছে সারার দিকে চেয়ে। কিছুক্ষণ পরে হঠাৎ সারা চোখ খুলে দেখলো রোশন তার চোখের দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়লো দুজনা। সারার সাথে সাথে উঠে বসলো। থতমত খেয়ে বলল, সমস্যা কি আপনার? আমার ডিস্টার্ব কেন করছেন? রোশন স্যার হালকাকে সে গম্ভীর মুডে সারার উদ্দেশ্যে বলল, সকালে জিনাতকে বলে ফুলটা ফিরিয়ে আনবো। জিনাতকে বলবো তোমাকে ফুলটা ফিরিয়ে দিতে, ওকে? সারা ছ্যাদ করে উঠে বলল, আমি কি বলেছি ওই ফুলগুলো লাগবে আমার? রাগ তো ওই ফুল নিয়েই করেছো তাই না? সারা আবারও রাগী কণ্ঠে বলল। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না, ঘুমোবো আমি। রোশন রুমের লাইট অফ করে সারার পাশে শুয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে দেইনি। ও বলেছিল ওর বমি পাচ্ছে, ফুলের ঘ্রাণ নিতে চাই ও। অনেক অনুনয় করে চাইছিল একটি ফুল। ওখান থেকে সবচেয়ে নষ্ট ফুলটাই দিয়েছিলাম। ট্রাস্ট মি, দেওয়ার সময় গিল্টি ফিল হচ্ছিল আমার। সারা উল্টা দিকে ঘুরে বলল, আপনাকে আমি ভালোবাসি না, তাই কাকে ফুল দিলেন আর না দিলেন আই রিয়েলি ডোন্ট কেয়ার। গুড নাইট। তুমি কেন সাইডে ঘুমাবে? শুনেছি স্বামী কোন সাইডে ঘুমলে ভালো হয় যেন? সারা গড়গড় করে বলে উঠল, যে সাইডে বাতাস বেশি ওই সাইডে ঘুমোলে ভালো হয়। গরম লেগে অসুস্থ হয় না, স্বামীর টাকা খরচ হয় না, ডক্টরের কাছে যাওয়া লাগে না। কি একটা অদ্ভুত কথা। সারাকে এখন কিছু বলেই লাভ নেই। তাই রোশন আর কথা বাড়ালো না। রোশনের চোখে ঘুম নেই। ঘড়িতে রাত 1টা বাজে। সারার রাগী চেহারাটা বারবার চোখের উপর ভাসছে। ওই রাগে কি ভালোবাসা ছিল? এত জেলাসি কেন চোখের তারায়? এমন সময় আচমকা সারা রোশনের গায়ের উপর হাত রাখলো। নিজের একটা পা রোশনের গায়ের উপর তুলে দিয়ে রোশনকে জড়িয়ে ধরলো। ঘুমের মাঝে কোলবালিশ ভেবে রোশনকে বেশ শক্তভাবে জড়িয়ে ধরলো। রোশনের বুকে মাথা গুঁজে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমালো। রোশন সারার এই পাগলামি দেখে সারার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পবিত্র আলিঙ্গন এত মধুর কেন মিসেস সিদ্দিকী? পরের দিন সকাল 6টায় ঘড়ির অ্যালার্ম বাজলো। সারার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে সাইডে তাকিয়ে দেখলো বিছানা ফাঁকা। রোশন বিছানায় নেই। সারা বিছানায় নিজের ফোন খুঁজতে গিয়ে দেখলো বিছানায় একটা বক্স রাখা। বক্সের উপর একটা কাগজ রাখা। সেই কাগজের উপর সারার ফোন। সারা উঠে বসলো। বক্সটা খুলে দেখলো এক বক্স চকলেট, সাথে কিছু তাজা বেলি ফুল। এইবার কাগজটা খুলে দেখলো লেখা আছে, শুভ সকাল সারা সিদ্দিকী। জানি রেগে আসো, কথা বলতে চাও না আমার সাথে। বাধ্য হয়ে চিরকুটে আলাপনের পথ বেছে নিলাম। আসলে আমি রাগ ভাঙাতে জানি না। গতকাল সারা রাত ভেবেও একটা শব্দ মাথা থেকে বের করতে পারিনি। ঠিক কী বললে তোমার রাগ কমবে? হয়তো আমার মন ভালো করার কোনো বাক্য আমি বলতেও পারবো না। আত্মসমর্পণ করেছি। তোমার চকলেটে ভালো লাগে তাই চকলেটগুলো রাখলাম। আর হাট থেকে বাগান থেকে সদ্য ফোটা বেলি ফুলটা এনেছি তোমার জন্য। সারা মৃদু হেসে বেলির ঘ্রাণ নাকে নিয়ে মনে মনে বলল, ঢং! এত সুন্দর করে সাত সকালে বউয়ের মন ভালো করতে জানা পুরুষ মানুষ নাকি আবার মন ভালো করা একটা কথাও বলতে জানে না? যে পুরুষ জানে মেয়েরা ফুল চকলেট আর পুরুষের কেয়ারে মুগ্ধ হয়, সে পুরুষ আবার কিভাবে বলে সে মন ভালো করতে জানে না? সারা আরেকটা কাগজে খুব সুন্দর করে লিখে রাখলো, ধন্যবাদ ফর ইউর প্রায়োরিটি। কিচেনে মতিয়া খালা গত রাতের হাঁড়ি কড়াই ধোয়াধুয়ির কাজ করছে। সারা ব্রাশ করে হাত মুখ ধুয়ে কিচেনে প্রবেশ করলো। মতিয়া খালা সারাকে দেখে বলল, মা, ঘুম ভেঙে গেল? সারা মুখে মৃদু হাসি নিয়ে বলল। জি খালা, ভাঙলো। মতিয়া কড়াই ধুতে ধুতে বলল। বাবার বাড়িতে কি আগে উঠতে মা? সারা আবারও মৃদু হেসে জবাব দিল। না খালা, আম্মু ভোরে ডেকে দিত নামাজের জন্য। ঘুম ভাঙতে চাইতো না। মাঝে মধ্যে উঠে নামাজ পড়তাম, আবার মাঝে মাঝে মিস হয়ে যেত। যেদিন নামাজ পড়তাম ওই দিন খুব দ্রুত আবার ঘুমিয়েও যেতাম। আম্মু 9টার দিকে খাবার নিয়ে আমায় ডেকে তুলে মুখে তুলে খাইয়ে দিত। মতিয়া মৃদু হেসে বলল, বিয়ের আগে আর বিয়ের পরে জীবনের অনেক পার্থক্য মা। বিয়ের আগে মা রান্না করে খাওয়ার জন্য ডাকে, আর বিয়ের পর নিজে রান্না করে শ্বশুর বাড়ি সবাইকে খেতে রাখতে হয়। মেয়েদের জীবন এভাবেই একটি কবুল শব্দের মাধ্যমে বদলে যায়। তবে কি জানো, বিয়ের পর মেয়েরা সব কষ্ট হাসি মুখে মেনে নিতে পারে যদি স্বামী নিজের মনের মতো হয়। এক চাঁদ সুখ দিলে হাজার তারা, সেখানে কিছুই করতে পারে না।
মতিয়ার মুখে স্বামীর নাম শুনে সারার চোখের সামনে তার রোশন স্যারের কথা ভেসে উঠল। সকালের ফুল আর চকলেটের কথা ভেবে ঠোঁটের কোণায় মৃদু হাসলো। বিয়ের দিন থেকে শুরু করে স্বামী হিসেবে ওনার ব্যবহার খুব একটা খারাপ ছিল না। আচ্ছা, স্বামীরা কি অমন হয় নাকি ওর চেয়েও ভালো হয়? সারা রান্নাঘরে কি কাজ করবে বুঝতে পারছে না, মতিয়াকে জিজ্ঞাসা করলো। খালা আমি কি করবো এখন? মতিয়া সারার সরল মুখের দিকে তাকিয়ে বলল, আজ থেকে রান্নার দায়িত্ব তোমাকে দিয়েছে তোমার শাশুড়ি। স্পষ্ট বলো কাজের লোকের হাতের রান্না আর কতকাল খাবো? আজ থেকে বৌমার হাতে রান্না খাবো। আমি জানি আমি কাজের লোক, কিন্তু এটা ভুলে গিয়েছিলাম। রোশন এবং ওশানকে নিজের ছেলের মতো করেই ছোটবেলা থেকে রান্না করে খাওয়াচ্ছি। হঠাৎ আমার হাতে রান্না খেতে পারবে না ওরা, তাই একটু খারাপ লাগলো। মতিয়ার চেহারায় দুঃখের রূপরেখা স্পষ্ট ফুটে উঠেছে। সারার ভারী দুঃখ হলো মতিয়ার কথা শুনে। সে মতিয়ার মাথায় হাত রেখে বলল, হয়তো উনি বলে ফেলেছেন, টের পাননি। কাজের লোক বলে পৃথিবীতে কিছু নেই খালা। আপনিও ওনাদের কাজে হেল্প করছেন, আপনি সাহায্যকারী। আপনাকে যদি ওই নজরে দেখতো তাহলে তো কাজের লোক বলেই ডাকতো। আপনি রোশন স্যারের খালা মানে আমারও খালা। বলুন এবার কি রান্না করা লাগবে? মতিয়া ফ্লোরের দিকে দৃষ্টি রেখে বলল, ওশান পরোটা আর ডিম ভাজি খাবে, জিনাত রুটি আর ডিম ভাজি খাবে। বাকিদের জন্য 5 প্রকার মাছ, 2 প্রকার ভাজি, ডিম, 2 প্রকার মাংস রান্নার সাথে পোলাও রান্না করতে বলেছে। আত্মীয় আসার কথা নাকি একটু পরে। সারার মাথার মাঝে চক্কর দিয়ে উঠল। এত এত রান্না সে কিভাবে করবে? সে তো ভর্তা ভাত ছাড়া কিছুই রান্না করতে জানে না। তাছাড়া রান্না করলে খেতে কেমন হবে এটাই বড় দুশ্চিন্তার কাজ। সারা দুঃখী দুঃখী মুখে মতিয়াকে বলল, খালা আমি তো রান্না জানি না। আমি সেটা তোমার শাশুড়িকে বলেছিলাম, আজও রান্নাটা আমি করি। বৌমা রান্না দেখতে দেখতে শিখে যাবে। কিন্তু তোমার শাশুড়ি বললো আমি যেন আজ খুন্তিতে হাত না দেই। সমস্যা নেই মা, আমি সব দেখিয়ে দিয়েছি। আস্তে আস্তে সব পারবা। আর একদিন তুমি অনেক বড় রাঁধুনি হবা। তোমার রান্না যে খাবে সেই প্রশংসা করবে। মতিয়া দেখিয়ে দিচ্ছে আর সারা সে মতো রান্না চড়াচ্ছে। জীবনের প্রথম একসাথে এত রান্না, কতটুকু লবণ আর কতটুকু হলুদ লবণ দিবে এতটুকু বুঝতেই হিমশিম খেয়ে যাচ্ছে সারা। শাড়ির আঁচল কোমরে গুজে নিয়েছে, চুল হাত খোপা করা, দেখতে একজন পাক্কা রাঁধুনি লাগছে। সারার কেমন ক্ষুধা পেয়েছে, কিন্তু কিছু যে খাবে লজ্জায় সেটা পারছে না। খাবার খেলে মানুষ কি ভাববে? অথচ নিজেদের বাড়ি হলে বিছানায় শুয়ে অর্ডার দেওয়া যেত, আম্মু আমাকে একটা নুডলস দাও। এমন সময় রোশন বাইরে থেকে এলো, সমস্ত শরীর ঘামে ভিজে একাকার অবস্থা। রোজ সকালে রোশন নামাজ পড়ে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বের হয়। মর্নিং ওয়াক শেষ করে 7টার দিকে বাসায় এসে গোসল করে চিনি ছাড়া চা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আজও তাই। সকাল 7টা বাজতেই বাড়িতে পৌঁছালো। রোশন সিঁড়ি থেকে মতিয়া খালাকে ডেকে বলল, খালা এক গ্লাস পানি দেন তো। মতিয়া উকি দিয়ে রোশনকে দেখে সারার দিকে তাকিয়ে বলল, বৌমা রোশন এসেছে, 1 গ্লাস পানি দিয়ে এসো মা। সারা খুন্তি নাড়াতে নাড়াতে বলল। আপনি দিন খালা, আপনার কাছে চেয়েছে। মতিয়া লাজুক হেসে বলল, মনে মনে তোমাকেই খুঁজছে। ও কি আর বেশরম ছেলে যে বাড়ি ভর্তি মানুষের সামনে তোমাকে ডাকবে? সারা ভ্রু উঁচিয়ে মতিয়ার উদ্দেশ্যে বলল, আপনাদের ছেলের কি খুব লজ্জা খালা? হ্যাঁ, মুরব্বীদের খুব সম্মান করে। সারা দুষ্টুমি করে বলল, উনি নিজেই তো মুরব্বী, কলেজের স্যার বলতেই আমরা বুঝি মুরব্বী মানুষ। মতিয়া সারার হাতে ফিল্টার থেকে 1 গ্লাস পানি ঢেলে দিয়ে বলল, ওর খুব কম বয়সেই চাকরি হয়েছে, অনেক মেধাবী ছাত্র তো এজন্য। নিজের বরের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, যদিও সারার আগে ভালো লাগতো না, কিন্তু আজ একটু একটু ভালো লাগছে। সারা পানির গ্লাস নিয়ে বাইরে বেরিয়ে দেখলো রোশন নিচের দিকে ঝুঁকে জুতার ফিতা খুলছে। পরনে কালো ট্রাউজার, গায়ে সাদা টি শার্ট, হাতে ঘড়ি, চোখে চশমা। চুলগুলো কেমন যেন এলোমেলো দেখাচ্ছে। সারার 2 চোখ জুড়ে মুগ্ধতা। কেন যেন এলোমেলো চুলে শ্যামবর্ণের মানুষটাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। শ্যামবর্ণের মানুষদেরও বুঝি এত সুদর্শন লাগে? সাত সকালে এত সেজে গুজে উনি কোথায় গেছিলেন? এত ভোরে চোখে চশমা, হাতে ঘড়ি, সাদা টি শার্ট। রোশন জুতার ফিতা খুলতে খুলতে ঝুঁকা অবস্থায় হঠাৎ সামনের দিকে তাকালো। তাকাতেই পানির গ্লাস হাতে সারাকে দেখে কিছুটা অবাক হলো। সে সারার দিকে তাকিয়ে থেকে বাকি ফিতাটুকু খুললো। জুতা খুলে সিঁড়ির সাইডে রেখে ভ্রুযুগল সুচালো করে সারার দিকে এগিয়ে এলো, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। রোশন সারার কাছাকাছি যেতে সারা পানির গ্লাসটা এগিয়ে দিল। রোশন পানির গ্লাসটা হাতে নিয়ে সারার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, এ কি তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কিভাবে? সারা মিহি কণ্ঠে বলল। উঠলাম। রোশন খেয়াল করলো সারার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ব্লাউজ ঘেমে পিঠের সাথে লেগে গিয়েছে, 2 হাতের তালু ভর্তি হলুদের গুঁড়ো। রোশন 1 ঢোক পানি খেয়ে সারাকে পর্যবেক্ষণ করছে। সারার ফর্সা গালে হলুদ লেগে আছে, কি অপূর্ব লাগছে দেখতে। রোশন গ্লাসের বাকিটুকু পানি খেয়ে ফিনিশ করলো। কপালের চামড়া টান টান করে সারাকে প্রশ্ন করলো, তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কিভাবে? ইটস মিরাকেল।
সারা মিহি কণ্ঠে উত্তর দিল। এমনি ঘুম ভেঙে গিয়েছে। তোমার গালে হলুদ, হাতে হলুদ, কপালে ঘাম, তুমি কি রান্না করছো নাকি? সারা রোশনের দিকে চোখ মেলে তাকালো, জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে বলল। হ্যাঁ। রোশনের চোখ কপালে উঠল। সে ভীষণ অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? সকালে যখন ঘুম থেকে উঠেছো বই পড়তে বসতে পারতে। সারার কাছে রোশনের প্রশ্নের কোনো উত্তর নেই। সে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। শুধু রোশন বুঝতে পারলো কিছু একটা গরমিল হয়েছে। সে নিজেই রান্নাঘরে প্রবেশ করলো। ট্রাউজারের 2 পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে মতিয়াকে প্রশ্ন করলো। খালা, আপনি কি আজ অসুস্থ? মতিয়া হাসি মুখে উত্তর দিল। সারাকে নিজে শখরে রান্না করতে এসেছে? মতিয়া কিছুক্ষণ চুপ করে থেকে সকালের ঘটনা খুলে বলল। রোশন মনোযোগ দিয়ে মতিয়ার কথা শুনে রান্নাঘর থেকে বের হলো। যাওয়ার সময় আচমকায় সারার হাতের কবজি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এলো। সারা রোশনের এমন কাণ্ড দেখে গোল গোল চোখে রোশনের দিকে তাকিয়ে থেকে বলল। আরে আরে কি করছেন আপনি? রান্না করতে হবে আমার। রোশন রাগান্বিত চোখে সারার দিকে তাকিয়ে বলল। আমি তোমার স্বামী, আমি যেটা হুকুম করবো সেটাই করবে তুমি। ক্লিয়ার? সারা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ সূচক বুঝালো। রোশন রুমে এসে বিছানার উপর বসলো। মাথাটা দপদপ করছে তার রাগে। সারা রোশনের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে বলল। আপনি এত রেগে আছেন কেন? সকালে কি জিনাত আপুর মুখ দেখেননি? রোশন দাঁতে দাঁত চেপে সারার দিকে তাকিয়ে বলল। এমনি মেজাজ হট আছে, বাজে কথা বলো না। সারা দুষ্টুমি করে বলল। আপনি তো এমনি 24 ঘন্টা হট থাকেন। এর নতুন কি? লাইক ইমরান হাশমি। সারার কথা শুনে রোশনের মেজাজ আরো খারাপ হয়ে গেল। সে বসা থেকে উঠে সারাকে ধরে নিয়ে ওয়ালের সাথে চেপে ধরে বলল। কিছু করেছি তোমার সাথে আমি? আমাকে ইমরান হাসমি হতে বাধ্য করো না, ফলাফল তোমারই শূন্য হবে। রোশন স্যারের অগ্নিঝরা চক্ষুদ্বয়ের দিকে তাকিয়ে সারার চোখের আগুন কেমন যেন নিভু নিভু হয়ে এলো। হৃদয় কেঁপে উঠল ভয়ে। এই মানুষটা রেগে গেলে কেমন ভয়ঙ্কর দেখা। এত কঠিন রাগ সারা এত কাছ থেকে আগে দেখেনি। সে জানে রোশন স্যার রাগী গম্ভীর মানুষ, কিন্তু সত্যি রেগে গেলে এত ভয়াবহ রূপ ধারণ করে সেটা জানতো না। ভয়ে সারা বার কয়েক ঢোক গিলল। ভীতু চোখে রোশনের দিকে তাকিয়ে বলল। আমার লাগছে। সারার এমন ভীতু চোখ আর নরম কণ্ঠে প্রথমবার শুনল রোশান। সাথে সাথে সারার হাত ছেড়ে দিল। তার মানে কি সারা তাকে ভয় পেয়েছে? ভয় পেয়ে কণ্ঠ এমন নরম হয়ে গিয়েছে? সে কি একটু বেশি রুডভাবে কথা বলে ফেলেছে? দ্রুত নিজেকে সামলানোর চেষ্টা করলো রোশান সিদ্দিকী। তীব্র বিরক্তিতে চোখ মুখ ঝলসে যাচ্ছে তার। রাগ নিবারণ করতে ডানে বামে তাকালো। নিজেকে সামলে নিয়ে সারার 2 গালে হাত রেখে আদর মিশ্রিত কণ্ঠে কথা বলতে ইচ্ছা করছিল। হাত উঠিয়েও সেই হাত আবার ঘুচিয়ে নিল। সারার চোখে তাকিয়ে নত হয়ে মোলায়েম কণ্ঠে বলল। সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। তুমি সিরিয়াস মুহূর্তে ফান করো কেন? এখন আমি কোনো ফানের মোডে ছিলাম না। তুমি আমার ওয়াইফ। আমার সিচুয়েশন যদি তুমি না বোঝো, আমার ভেতরে কি চলছে যদি না জানার চেষ্টা করো, তাহলে কে বুঝবে বলো তো? প্লিজ সারা, আমাকে একটু বুঝো, ট্রাস্ট করো মাঝে মধ্যে। তাহলে আমার ব্যক্তিগত জীবন, কর্মজীবন দুটো সহজ হবে। তুমি জানো তোমাকে নিয়ে আমি কতটা টেনশনে থাকি। আমি যতটুকু সময় বাইরে থাকি পাগলের মতো দুশ্চিন্তা করি তোমাকে নিয়ে। সারা বিস্ময়ে ভরা দৃষ্টিতে রোশনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটার চোখে মুখে তাকে নিয়ে চিন্তার রূপরেখা স্পষ্ট ভেসে উঠেছে। মানুষটা তাকে নিয়ে এত ভাবছে কেন? কিসেরই বা এত চিন্তা? সারা সামান্য ঠোঁট নাড়ালো। শান্ত চোখে রোশনের দিকে তাকিয়ে বলল। কিসের এত টেনশন আমায় নিয়েছো? কি নিয়ে এত টেনশন করেন? রোশন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মোলায়েম কণ্ঠে বলল। তুমি একটা বোকা মেয়ে সারা, বুদ্ধিহীন। যে কোনো পরিস্থিতি সামলানোর মতো কোনো বয়স বা বুদ্ধি কোনোটাই তোমার হয়নি এখনো। না হলে একজনের জন্য রুটি আর একজনের জন্য পরোটা, একজনের জন্য ভাত মাংস রান্না করতে কিচেনে যেতে না। আমি জানি তুমি রান্না জানো না, তাহলে এত কিছু রান্নার দায়িত্ব কেন নিলে? নতুন বউদের পায়ে পায়ে ভুল ধরে বসে সবাই। মানুষ তোমার ভুল ধরবে, হাসাহাসি করবে, তখন আবার তুমি কষ্ট পাবে। আমি তোমাকে ঘুম থেকে উঠেই বই পড়তে বলেছি, অথচ তুমি বই না পড়ে এসব কাজে লেগে পড়েছো। এত আইটেম রান্না করে কখন পড়বে? কখন কলেজে যাবে? আর কখন বা কোচিংয়ে যাবে? আমার কাছে জিজ্ঞেস করতে ফোন করে একবার। সেসব না করে বোকার মতো রান্না করতে চলে গিয়েছো তুমি। তুমি কি আদৌ রান্না জানো বলো তো? হ্যাঁ, তোমাকে সব শেখাতে হবে, তবে সেটা কখনই নয়। ধীরে আগে লেখাপড়ায় মনোযোগ দাও প্লিজ। এ বাড়িতে 2 জন কাজের লোক আছে, রান্নার ঘর গোছানো ছাড়া অতিরিক্ত কোনো কাজই নেই। সো তোমাকে এত প্রেশার না নিলেও চলবে, ওকে? সারা এই বাড়িতে পা দিয়ে বুঝেছে কোনো একটা কারণে রোশনের মা তাকে মেনে নিতে পারছে না। সাথে জিনাতও তাকে সহ্য করতে পারছে না। ইচ্ছে করে রোশনের মা তাকে প্রাচীন যুগের কায়দায় টর্চার করতে চাইছে। ইচ্ছে করে সকালে এত রান্নার আইটেম দিয়েছে। শাশুড়ির নামে তার ছেলের কাছে নালিশ দেওয়া যাবে না। শাশুড়িকে অন্যভাবে ঠিক করতে হবে। সারা এসব কথার উত্তর না দিয়ে বলল।
এত পড়াশোনা করে কি হবে? পড়াশোনার চেয়ে রান্নাবান্না বেশি সহজ। আমি পড়াশোনার চেয়ে রান্নাবান্না ইন্টারেস্টেড বেশি। বলেই সারা রোশানের ওয়ার্ড্রপের কাছে গেল। ওয়ার্ড্রপ খুলে কিছু খুঁজছে। এদিকে রোশান হতবিহ্বলের মতো সারার দিকে তাকিয়ে আছে। না মানে তাকে যে পড়াশোনা নিয়ে এত রামায়ণ পড়ানো হলো, সে বলে কি? এই মেয়েকে তো কোনোভাবেই সোজা করা যাচ্ছে না। বিরক্ত চোখে সারার দিকে তাকিয়ে রইল। রোশান যে বিরক্ত, সারা সেটা বুঝতে পেরেছে। বুঝতে পেরেও প্রসঙ্গ এড়াতে বলল, কোন কালারের প্যান্ট আর শার্ট পরবেন আজ? বলুন, বের করে দিই। পরমেশ্বর প্রতি সেবা যত না করে জাহান্নাম হবে আমার কপালে। রোশান সারার দিকে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে কিছু বলেছি সারা? আমার কথা মন দিয়ে শুনতে বলেছি, আমার খেদমত করতে বলিনি তোমাকে। সারা জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মুচকি এসে জবাব দিল, আমাকে এতটা সরল আর বোকা ভাববেন না স্যার। আপনার টেনশন আর অশান্তি আরও কয়েক গুণ বৃদ্ধি করে এসেছি। একটু পরেই টের পাবেন। রোশন ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি করছো আবার? আপনার টেনশন বৃদ্ধি, যান গোসলে যান। আপনার শার্ট প্যান্ট আমি এগিয়ে দেব। আজ আমার পছন্দের শার্ট পরবেন। রোশান সারার ভাবসাব কিছু না বুঝে খানিকটা অবাক হয়ে শাওয়ার নিতে গেল। মনে মনে টেনশন করছে, কি অকাম করেছে মেয়েটা। ভাবতে ভাবতে রোশনের গোসল করা শেষ হলো। সে টাওয়েল দরজা খুলে সারাকে বলল। শার্ট প্যান্টটা দাও। সারা ভীষণ দুষ্টু মেয়ে, সারাক্ষণ মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরঘুর করে। রোশন সিদ্দিকী গম্ভীর বলেই আরও বেশি করে দুষ্টুমি করে। সে নিচের ঠোঁট কামড়ে হাসছে আর রুম থেকে শার্ট আর আন্ডারওয়্যার ছুঁড়ে মারলো। শার্ট গিয়ে পড়লো বালতির ভেতর আর আন্ডারওয়্যার গিয়ে রোশনের মুখের উপর। রোশন আন্ডারওয়্যার ধরে বড় বড় চোখে তাকিয়ে দেখে চোখ দুটো কপালে তুললো। এসব কি? সে সারার দিকে আশ্চর্যজনক চাহনিতে তাকিয়ে আন্ডারওয়্যার দেখিয়ে বলল। হোয়াট ইজ দিস? সারা দুষ্টুমি করে হাসছে আর বলছে, আপনার প্যান্ট। রোশন দাঁত কিরমির করে বলল, এটা চেয়েছি তোমার কাছে? নাম তো বলেন নেই কি প্যান্ট চেয়েছেন। দেখলাম লাল, নীল, হলুদ, সাদা, কালো রঙের সাজানো ছোট ছোট প্যান্ট আছে, তাই দিলাম। বাই দ্য ওয়ে, গোলাপি রং নেই আপনার? রোশনের চোখে মুখে তীব্র বিরক্তি। বিরক্ত কণ্ঠে বলল, ডিসগাস্টিং, ইউ আর ডিসগাস্টিং। সারা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিংয়ে রোশনের বাবা মা, দাদু, জিনাত আর ওশান বসে আছে। রোশনের দাদু সারাকে বলল। আমার দাদাভাই কই? সারা মিহি কণ্ঠে বলল, গোসল করেছে, মনে হয় চেঞ্জ করছে। ও আসুক, তুমি বসো আমাদের সাথে। এরই মাঝে রোশনের মা বলে উঠল, সারা এবাড়ির বড় বউ বাবা, ও কিভাবে খেতে বসবে? সবাইকে খাইয়ে তবেই ও খাবে। আজ থেকে এবাড়ির সব দায়িত্ব সারার। এতদিন এসব আমি করেছি, এখন সারা করবে। এ বাড়িতে সারা জীবন কাজের লোক ছিল, বেশি কিছু বলতে চাচ্ছি না। এরই মাঝে শার্টের হাতে গোটাতে গোটাতে রোশন ডাইনিংয়ে প্রবেশ করলো। দাদুর পাশের সিটে গিয়ে বসলো। সারা চুপচাপ দাঁড়িয়ে আছে। শাড়ি পরাতে পেটের কাপড় সরে গিয়েছে। ওশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার পেটের দিকে, যাকে বলে কুদৃষ্টি। সবার ভিড়ে এটা কেউ খেয়ালই করেনি। রোশন ফ্লাক্স থেকে চায়ের কাপে গরম পানি ঢেলে তাতে একটা টি প্যাক দিয়ে সারার দিকে তাকিয়ে বলল। তুমি দাঁড়িয়ে কেন? বসো। সারা মিহি কণ্ঠে বলল। পরে বসছি। রোশন চোখ গরম দেখিয়ে বলল। তখনই জিনাতে সে রোশনের পাশে চেয়ারে বসে পড়ল। রোশন রাগান্বিত চোখে সারার দিকে তাকালো। এর মানে তোমার জন্য উটকো ঝামেলা এসে পাশে বসলো। এতক্ষণে তুমি বসলে আর অন্য কেউ বসার সুযোগ পেত না। জিনাত একগাল বেহায়া হাসি দিয়ে বলল। শুভ সকাল রোশন। রোশন কোনো উত্তর দিল না। সে চায়ের কাপে চুমুক দিল। ডাইনিং টেবিল ভর্তি খাবারের দিকে চোখ বুলালো। জিনাত একটা প্লেট নিয়ে বলল। সারা, আমার রুটি মেক করেছো? সারা বেশ স্বাভাবিক কণ্ঠে বলল। হ্যাঁ খালা, ওনার রুটিটা দিন। সারা মনে মনে বলল। আমার সাথে ভালো ব্যবহার করলে আমি ভীষণ ভালো, খারাপ ব্যবহার করলে আমিও পৃথিবীর শ্রেষ্ঠ তেরা মেয়ে। আমাকে শায়েস্তা করতে আসলে জাস্ট শায়েস্তা হয়ে যাবে, যেতে হবে আর কি। আমাকে শাবানা ভাবলে ভুল হবে। আমি হলাম শাবনুরের বিরাট বড় ফ্যান, পাশাপাশি রিনা খানের থেকেও ট্রেনিং নিয়েছি। রোশন এবার তার মায়ের দিকে তাকিয়ে বলল। আম্মু, এ বাড়িতে সকালে চা নাস্তার পরিবর্তে ভাতের আয়োজন কবে থেকে শুরু হলো বলো তো? রোশনের মা একটা প্লেট নিতে নিতে বললেন। এখন তো বাড়িতে বৌমা এসেছে, খাবারের মেনু চেঞ্জ করলে সমস্যা কি? এখন থেকে নতুন নতুন আইটেম খাবো। রোশন আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বিচক্ষণতার সাথে তার মাকে প্রশ্ন করলো। তাহলে এ বাড়িতে এক্সট্রা কাজের লোক বৃদ্ধি পেয়েছে বলতে চাইছো তো? রোশনের মায়ের ভারী কথার মানে বুঝলো না। সে বেশ খুশি মনে উত্তর দিল। হ্যাঁ, মতিয়ার সাথে সারা রান্না বান্না করলে মতিয়ার চাপ কমবে, চাপ কম থাকবে। রোশন চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল। আচ্ছা,
এরই মাঝে ওশান বলল। ভাবি, তুমি আমাকে খাবার তুলে দাও, আমি তোমার হাতে খেতে চাই। সারা ওশানের দিকে এগিয়ে গেল। ওশানের প্লেটে পরোটা তুলে দিল। ওশানের উদ্দেশ্য সারাকে আরেকটু খারাপ নজরে দেখা, যেটা সারা টের পায়নি। রোশান আর চোখে ওশানের দিকে তাকালো। সারাকে দিয়ে কাজ করানোতে রোশান বিরক্ত হচ্ছে। তাছাড়া ওশানের চরিত্র নিয়ে রোশানের সারা জীবন সন্দেহ। ওশানের চোখের চাহনি রোশানের কাছে পছন্দ হয় না। বিষয়টা নিয়ে আজই সারাকে সতর্ক করতে হবে। ওশানকে পরোটা দেওয়ার পর ওশান ওর পাশের ফাঁকা চেয়ারে সারাকে বসতে বলল। সারা না বসে রোশানের কাছে এসে দাঁড়ালো, কারণ সারার মন পড়ে আছে জিনাত আর রোশানের দিকে। জিনাত যতবার রোশানের কাছাকাছি যায় ততবারই সারার শরীরে অগ্নির মতো জ্বলে ওঠে। সে রোশানকে ভালোবাসে না, কিন্তু রোশানের পাশে জিনাতকে দেখলেই মনে হয় তার ব্যক্তিগত জিনিসে জিনাত হস্তক্ষেপ করছে। রাগে সারার শরীর কাঁপতে থাকে। তবে কি জেলাসি ভালোবাসার পূর্ব লক্ষণ? মতিয়া জিনাতের প্লেটে 2টা তুলে দিল। রুটির সাইজ বাংলাদেশের মানচিত্রের চেয়ে ভয়াবহ আকার দেখতে, আর পুরে একাকার অবস্থা। এমন অদ্ভুত সাইজের রুটি পৃথিবীতে আগে পরে কেউ দেখেনি। রুটির দিকে তাকিয়ে ওশান ফিক করে হেসে দিল। হাসি কন্ট্রোল করতে পারল না। রোশান একবার রুটি একবার সারার দিকে তাকাচ্ছে। রোশানের ঠোঁটে কিঞ্চিত পরিমাণ হাসি। রোশানের বাবা এবং দাদু দুজনাই হাসছে। জিনাত চিৎকার দিয়ে উঠে বলল। এই কোনো রুটি হলো? দেখতে কেমন দেখাচ্ছে, রুটির সাইজের যে অবস্থা, চেহারা আরো ভয়াবহ। সারা স্বাভাবিক কণ্ঠে বলল। দেখতে যেমনই হোক, খেতে অসাধারণ হয়েছে। খেয়ে দেখুন, অনেক কষ্ট করে আপনার জন্য বানিয়েছি। জিনাত রোশানের দিকে তাকালো। রোশান কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে ফুলের ব্যাপারটা ভুলে যায়নি। রোশানের বাবা বললেন। খেয়েই দেখো কেমন হয়েছে। জিনাত একটু রুটি ছিঁড়ে গালে দিয়ে সাথে সাথে থু ফেলে বলল। এই মেয়ে, তোমার সাথে কোন জন্মের শত্রুতা আমার? হ্যাঁ, রুটিতে কেউ এত কড়া হলুদ দেয়, সাথে কড়া মরিচ আর লবণ দিয়েছো, সাথে দিয়েছো আদা। জীবনে রুটি খাওনি, ইচ্ছা করে এসব করেছো তাই না? সারার মুখের ভাব এমন যেন সে এসব না জেনে করেছে। খুব স্বাভাবিক কণ্ঠে বলল। আমি আপনার জন্য ইউটিউব থেকে স্পেশাল একটা রুটি বানানোর রেসিপি দেখেছি, শুধু আপনার একটু প্রশংসা পেতে আপু। জিনাত সারার দিকে রুটি এগিয়ে দিয়ে বলল। তোমার স্পেশাল রুটি তুমিই খাও। সারা এবার একটু কঠিন কণ্ঠে বলল। যেমনই বানিয়েছি ওটাই খেতে হবে আপনাকে। কেন? পারি নাকি পারি না সেটা না জেনে আমাকে কেন রুটি বানাতে বলেছেন? জিজ্ঞেস তো না করে ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। বানাতে যখন বলেছেন যেমন বানিয়েছি তেমনই আপনাকে খেতে হবে। আমার কষ্ট তো আমি মাগনা হতে দেব না আপু। জিনাত উঠে দাঁড়িয়ে বলল। আমাকে কি গরু পেয়েছো এই অখাদ্য আমাকে খেতে বলছো? সারা এবার স্বাভাবিক কণ্ঠে বলল। আমাকেও গরু ভাবলে ভুল হবে। জিনাত তার ফুপ্পির দিকে তাকিয়ে বলল। দেখলে ফুপ্পি তুমি? রোশনের মা মেজাজের সাথে বলল। ওই রুটি ওর মা বাবার জন্য রেখে দাও। মেয়েকে কি শিখিয়েছে শ্বশুরবাড়ি পাঠিয়েছে? শূন্য শুনো, সামান্য একটা রুটি বানাতে পারে না? বলেই অন্যান্য খাবার চেক করে দেখলো। সব খাবারে অতিরিক্ত ঝাল আর লবণ, 2-1টা বাদে। রোশনের মা সারাকে বলল। তুমি কি একেবারে আমরা গাছের ঢেকি? একটা খাবার কি খাওয়ার উপযুক্ত রেখেছো? তোমার মাকে তোমাকে খাওয়া ছাড়া কিছুই শেখায়নি? রোশন এবার উঠে দাঁড়িয়ে বলল। লাগলে কাজের লোক আরো 4টে নাও, তবুও অশান্তি করো না প্লিজ। বলেই সবার মাঝ থেকে সারার হাত ধরে রুমে নিয়ে গেল। রোশনের বাবা রোশনের মায়ের দিকে তাকিয়ে বলল। ছেলেকে হাতছাড়া করে ফেলবে তুমি এবারই। আমি তো তোমাকে সাহায্য করতে পারিনি, এবার যদি হও। রোশন রুমে গিয়ে সারাকে বলল। আমি জানি তুমি রুটি গোল বানাতে না জানলেও রুটিতেও সব অদ্ভুত জিনিস দিতে হয় না, সেটা জানো না? কিন্তু এমন করলে কেন বলো তো? সারা মুখ ঝাঁকিয়ে বলল। বিকজ জিনাতকে আমার সতীন সতীন লাগে। রোশন হাঁ করে সারার দিকে তাকিয়ে রইল। মানে কি সারা জেলাস? রোশনের কেন যেন ভালো লাগলো। মৃদু হাসিতে ভরে উঠল তার ঠোঁট। কেটে গিয়েছে 10 দিন। দীপ আর তন্ময় অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থেকে ক্লান্ত। দীপের কয়েকটা সিগারেট খাওয়াও শেষ, অথচ মৃন্ময়ের খোঁজ নেই। এদিকে তন্ময় বসে বসে ছোঁয়ার সাথে চ্যাটিং করছে। তন্ময়ের কোনো হুঁশ জ্ঞান নেই। সে যখন ছোঁয়ার সাথে চ্যাটিং করে পৃথিবীর কোনো হুঁশ থাকে না। দীপ তন্ময়ের ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে বলল। শালা, তুই আর ছোঁয়া মিঙ্গেল। সাহার আর রোশন স্যার মন্ময় তার বাড়িতে একজনকে পেয়ে গিয়েছে। এইদিকে আমি এক হতভাগা, সারাদিন সিগারেটে ফু দিয়ে যাচ্ছি। তোদের হাতে এবং পায়ে ধরি, কানা খোড়া যাই হোক আমার সমস্যা নেই, শুধু নিঃশ্বাস চলবে এমন একটা মেয়ে আমাকে খুঁজে দে। জাস্ট একটা গার্লফ্রেন্ড হলে আমার হবে, আর কিছুই লাগবে না। তন্ময় দীপের ভিখারি অবস্থা দেখে বলল। মেসেঞ্জারে টেক্সট দিতে তো কোনো মেয়েরই বাদ রাখিস না, তোর আবার গার্লফ্রেন্ডের অভাব পড়লো কবে? ভাই, ওইখানে টাইম পাস করি, সিরিয়াস কিছুই নেই। তন্ময় মৃন্ময়ের কাছে হাত রেখে বলল। দেখবি ওই টাইম পাসের মাঝে রিয়েল একজনকে পেয়ে যাবে।
দীপ হতাশাগ্রস্ত চোখে তাকিয়ে বলল, হোয়ার ইজ মাই রিয়েল গার্ল ব্রো? পেয়ে যাবি হুট করেই। আগে চল মৃন্ময়কে ধরে নিয়ে আসি। তন্ময় আর দীপ দুজনে মৃন্ময়ের বাড়ির পেছনে গিয়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মৃন্ময় হ্যাংলার মতো বাড়ির পেছনের কচু বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে। কি দেখার জন্য দাঁড়িয়ে আছে ও? এমন সময় তোরই সৎমা দিশা এসে দাঁড়ালো দিশার রুমের জানালার পাশে। পরনে একটা হট নাইট ড্রেস পরা। সে জানালার পাশে এসে মৃন্ময়কে ডাকলো। হেই দেবর্জি, কেমন আছো? দিশার চোখে মুখে ঠোঁটে কামনা ভরা। মৃন্ময় অনিচ্ছাকৃত হাসি দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।